আমেরিকায় জয়ের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের কুকর্মের গোপন ভিডিও ফাঁস। শেখ হাসিনার বিতর্কিত নির্বাচন নিয়ে বণিক বার্তার সাক্ষাৎকারে মুখ খুললেন সাবেক সেনা কর্মকর্তা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার ষড়যন্ত্রের গোপন ফোনালাপ ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়ের ৩২ কোটি টাকার বিলাসবহুল বাড়ি। সজীব ওয়াজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম। কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে। গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি, সজীব ওয়াজেদ জয় তার নিজের নামে 10411 নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন। বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় 2018 সালের 30 ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটের সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের 2 সপ্তাহ আগেই বাড়িটি 32 লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীব ওয়াজেদ জয়, যা বাংলাদেশি টাকায় 32 কোটি টাকার ওপরে। বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরনো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করার আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে, যেটির ঠিকানা হলো 9911 মিল রান রাইট, গ্রেট ফলস, ভার্জিনিয়া। 6 বেডরুম এবং 4 বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত, যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে। তারা 17,90,000 মার্কিন ডলারে জয়ের থেকে 11 অক্টোবর 2022 সালে বাড়িটি কিনে নেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় 17,90,00,000 টাকায় বিক্রি করেন। তবে এই একই দামে জয় 30 মে 2019 সালে তার ও তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন। বাড়িটির বিস্তারিত বর্ণনা: 6 বেডরুম এবং 9টি বাথরুম সংশ্লিষ্ট 12,507 স্কোয়ার ফিট 2.56 একর জমির উপর বিস্তৃত। এটি নির্মাণ হয়েছিল 2007 সালে। দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্সে বাড়িটি কার্পেট এবং হার্ডউড এর ফ্লোরে নির্মিত। পেটিও, আলাদা গ্যারেজ, প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যা এই বাড়িতে নেই। ভাড়া হিসেবে এই বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ 15,994 মার্কিন ডলার পরিশোধ করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 লাখ টাকা। তাছাড়া এই বাড়িটি ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় 23,862 ডলার, অর্থাৎ প্রায় 24 লাখ টাকা। আমরা এই বাড়িটির ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ 2018 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত বাড়িটির প্রপার্টি ট্যাক্স বাবদ সজীব ওয়াজেদ জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি। গত 5 বছরে বাংলাদেশি টাকায় জয় এই বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় 1,83,61,000 টাকা। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই বাড়িটি 1998 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন $3,50,000 দিয়ে কিনেছিলেন। 2010 সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য। যদিও বারাক ওবামার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যিনি প্রেসিডেন্ট, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন, সজীব ওয়াজেদ জয়ের মতো একটা তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানমন্ত্রী ছেলে বাইডেনের থেকে কয়েক গুণ বেশি দামের বাসায় অর্থাৎ 32 কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন। আজিজ আহমেদ, ডাকনাম ফারুক, এক সময়ের মহাপরাক্রমশালী জেনারেল, কাজ করতেন খেয়াল খুশি মতো। তিনি একজন আদর্শ ভাইও বটে। শীর্ষ সন্ত্রাসী ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অভাবনীয়। সন্ত্রাসী ভাইদের নানা সুবিধা, ফাঁসি থেকে বাঁচানো, ব্যবসায়িক সহায়তা, অনৈতিক সুবিধা, সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেয়া, ইন্টারপোলের রেড নোটিশ গায়েব, নাম পরিবর্তন, ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা, ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, হোটেল, রিসোর্ট, এমনকি বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনে ভাইদের সহায়তা করেছেন এই দাপুটে জেনারেল। আলোচিত ছিলেন নিজের কর্মগুণেও। শুধু ভাইদের জন্যই নয়, নিজেও রিসোর্ট, বাংলো, বাড়ি, ফ্ল্যাট, প্লট, শতবিঘা জমি কিনে তেলেসমাতি দেখিয়েছেন। অনিয়ম পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন আজিজ। দেশ জুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনার সমালোচনা। নামে বেনামে যত সম্পদ, মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর পরিচালকের পদে ছিলেন ডিসেম্বর 2007 থেকে ডিসেম্বর 2010 পর্যন্ত। অনেকেরই অভিযোগ, শেখ হাসিনার 15 বছরের ক্ষমতা আঁকড়ে রাখায় তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডিজিএফআই তার সময়কাল ও পরবর্তী সময়ে সংস্থাটি এবং দেশের রাজনীতিতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে শেখ মামুন খালেদকে জিজ্ঞেস করা হয়, তিনি 2 মেয়াদে ডিজিএফআই এর গুরুত্বপূর্ণ শীর্ষ পদে ছিলেন। ওই সময়কালে ডিজিএফআই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়, জবাবে তিনি বলেন, জুন 2008 সালে অর্থাৎ 1/11 চলার সময় কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সিআইডির দায়িত্ব পান। ওই সময় তিনি দ্বিতীয় এফআইআর ডিজিকে রাজি করান
সেই সময় ছিলেন জেনারেল গোলাম মোহাম্মদ। উনি আবার তখন সেনাবাহিনীর প্রধানকে রাজি করান এবং তারা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন। তিনি বলেন, এরপরেই তো 2008 সালের 28 ডিসেম্বর নির্বাচন হলো। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার যখন ক্ষমতায় আসে, এরপর তিনি আরও 1 বছর ডিজিএফআই এর পরিচালকের দায়িত্বে ছিলেন। সাক্ষাৎকারে উঠে আসে বিডিআর বিদ্রোহের ঘটনা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়। ওই সময় তিনি জিআইএফ এর পরিচালকের দায়িত্বে ছিলেন। এই ঘটনা ঘটার আগে এই বিষয়ে কোনো তথ্য কি তার কাছে ছিল কিনা বা কোনো তথ্য তিনি পেয়েছিলেন কিনা। শেখ মামুন খালেদ বলেন, বিজেপিতে রাইফেল সিকিউরিটি ইউনিট RSU নামে একটি ইউনিট আছে। এখানে তাদের দায়িত্ব ছিল অক্সিলারি ফোর্স হিসেবে। তবে একটি লিফলেট ছড়ানোর বিষয়ে তিনি জানতেন। এই তথ্য 22 থেকে 23 ফেব্রুয়ারির দিকে তাদের কাছে আসে। লিফলেটে বিভিন্ন দাবি দেওয়া লেখা ছিল। ডাল ভাতের কর্মসূচির কথাও সেখানে লেখা ছিল। ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার যখন তথ্যটি দেয়, তখন এটা বিজেপির RSU কে জানানো হয়। তখন সে বলেছিল এই লিফলেটের ঘটনা তারাও জানে। 25শে ফেব্রুয়ারি পর্যন্ত তার কাছে এতটুকুই তথ্য ছিল। তবে পরবর্তী সময়ে হয়তো তদন্ত করে অনেক কিছু বের হয়েছে। জেনারেল জাহাঙ্গীর হয়তো এখন ওনার তদন্ত প্রকাশ করবেন। গুমের বিষয়ে মামুন খালেদকে জিজ্ঞেস করা হয় যে তিনি যখন জিএফআই এর ডিজি, সেই সময়ে গুমের ঘটনাও ঘটেছে, এর দায় তিনি এড়াতে পারেন কিনা। তিনি বলেন, ইলিয়াস আলীর ঘটনাটি ঘটার পর তিনি শুনেছেন যে এরকম একটি ঘটনা ঘটেছে, কিন্তু তিনি নিশ্চিত যে তাদের কেউ সে সময় ওখানে ছিলেন না। এটি থাকলে তার জানার কথা। সুতরাং কোনোভাবেই তিনি কানেক্ট করতে পারেননি যে কে করছে এবং কিভাবে করছে। সুতরাং ওপেন সোর্স ইন্টেলিজেন্স যেটা জেনেছিল সেটা এমন যে ইলিয়াস আলীর একটি ঘটনা ঘটেছে, কিন্তু যেহেতু তারা নিজেরাই সেখানে যুক্ত ছিলেন না, সেই জন্য এটির বিস্তারিত তারা জানেন না। তিনি আরও বলেন, তিনি ভাগ্যবান যে সময়টা খুব সংক্ষিপ্ত ছিল। ওই সময়ের মধ্যেই তিনি চলে এসেছেন। তিনি বলেন, 2014 ইলেকশনে আল্লাহর রহমতে আমি ওখানে ছিলাম না। এই নির্বাচনে তো 153টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এই ধরনের একটি নির্বাচনে যুক্ত না থাকাটা আল্লাহর একটি আশীর্বাদ ছিল। নৌসেনা প্রধান করার বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ মামুন খালেদ বলেন যে তার অতীতের রেকর্ড দেখেই বুঝতে পারা যায় যে তিনি আসলে কেন হতে পারেননি। 2018 সালের নির্বাচনে জেনারেল আজিজ যে পারফরমেন্স দিয়েছেন সেটা তিনি করতে পারতেন না। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 8 বছর গুম থাকার পর বহুল আলোচিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন 40 বছর বয়স্ক কাশেম। আহমদ বিন কাশেমের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, মামলাও ছিল না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাবাকে আইনি সহায়তা দেওয়া ছাড়া তাকে গুম করার দৃশ্যমান আর কোনো কারণ ছিল না। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বিন কাশেম আয়নাঘরের অভিজ্ঞতা জানিয়েছিলেন। পরিবার তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে কথাও জানিয়েছেন। সেই সূত্র ধরে উঠে এসেছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ। গুম হয়ে যাওয়া কাশেমকে উদ্ধারে এই সময় তার পরিবারের যোগাযোগ করেছিল যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাবশালী টিউলিপ সিদ্দিকের সাথে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে, টিউলিপ সিদ্দিক জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও আদর্শিক কারণে যুক্তরাজ্যের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সদস্য আহমদ বিন কাশেমকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি। তার আইনজীবীরা বলেন, টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত কানেকশন ব্যবহার করে তাকে বন্দির দশা থেকে মুক্তি দিতে পারতেন।